Welcome, students. How are you? Fine, sir. How are you, sir? I can see that almost 17 students have arrived, so probably we can start now, right? Yes, sir. So, what were we discussing yesterday? Bond, right? Yes, sir. Okay. We'll start from the valuation of bond. Okay. Okay. Now think about the value. How can we calculate the value of anything? Okay, that is very simple. We have to calculate the present value of all the benefits coming out of that thing. Okay, so think about a bond. From a bond, what does a bondholder get? Can you see my slide? No, No, sir. sir. No, sir. Yes or no? No. Sir, no, No, sir. sir. Oh, you cannot see the slide. Okay, No. share it again. স্যার এখন দেখা যাচ্ছে। Okay, but it is a wrong one. I hope you can see the slide now. Yes, sir. Yes, sir. Okay, good. So in the last class, we have discussed about the characteristics of bond. Well, and today we are going to discuss how to value a bond, how to calculate the value or present value, same thing. Okay, by value, if we do not say it is a future value, then of course it is a present value, right? So we want to estimate the present value of a bond. And for you, it is very easy because you have already learned how to calculate present value in the time value of money topic. ওকে, ইন টাইম ভ্যালু অফ মানি টপিকে তোমরা শিখেছো না কিভাবে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করতে হয়? Yes, sir. দেখি কে বলতে পারবে কিভাবে করতে হয়? The future value divided by 1 plus RT. হ্যাঁ, আর যদি এমন হয় যে তোমার এটা তো সিঙ্গেল অ্যামাউন্টের প্রেজেন্ট ভ্যালু, যদি এমন হয় মাল্টিপল অ্যামাউন্ট, তাহলে যদি মাল্টিপল অ্যামাউন্ট হয়, তোমরা আছো ক্লাসে? তাহলে কেউ কথা বলছো না যে? 23 জনকে দেখতে পাচ্ছি। দেখি মোহাম্মদ সামি বলো দেখি। মোহাম্মদ সামি, তুমি কি আছো?
সাকিব সাদমান, নাদিয়া মুস্তারি, Yes, sir. হ্যাঁ বলো দেখি। স্যার ফর্মুলা দিয়ে হ্যাঁ ফর্মুলা দিয়ে, ঠিক আছে, ফর্মুলা দিয়ে তো অবশ্যই, কিন্তু সেই ফর্মুলার দিয়ে আমরা কি কাজটা করি? হ্যাঁ, যদি এমন হয় যে আমাদের মাল্টিপল ক্যাশ ফ্লো, হ্যাঁ একটা ক্যাশ ফ্লো না, ধরো ইয়ার 1 একটা ক্যাশ ফ্লো, ইয়ার 2 তে একটা, 3 তে একটা, তাহলে সেটার প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করার সময় আমরা কি করি ফর্মুলা দিয়ে? স্যার তাহলে স্যার প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা হবে, শুধু স্যার হলো ইয়ারটা শুধু স্যার একটা একটা করে স্যার বাড়বে। মানে হলো যে আমরা প্রতি বছরের অ্যামাউন্টকে আলাদা আলাদা করে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করি, তারপর সেগুলোকে যোগ করি। ঠিক আছে, এই কাজটাই তো করি, তাই না? এই কাজটাই তো করি নাকি? ইয়েস আচ্ছা, তোমরা আমাকে সত্যি করে বলো তো, তোমরা কি ক্লাস বাধ্য হয়ে করছো নাকি আসলেই মন থেকে করছো ক্লাসটা? মন থেকে করছি তো। স্যার মন থেকে স্যার করতেছি। আসসালামু আলাইকুম স্যার, আমি ইমন বলছিলাম স্যার। আমার নেটে প্রবলেম ছিল, এই জন্য আমি বাকি ক্লাসগুলো অ্যাটেন্ড ছিলাম না স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, এখন থেকে থাকো। জি স্যার। ঠিক আছে, আর বাকিরা তোমরা কেউ কথা বলছো না, এই জন্য আমার একটু সারপ্রাইজ লাগছে যে না পারলে তো অ্যাটলিস্ট বলবা যে স্যার আমার মনে পড়ছে না, অথবা স্যার আমি পারছি না, কনফিউজড হয়ে গেছে, এরকম কিছু তো বলবা। বাট ইফ ইউ রিমেইন সাইলেন্ট, দ্যাট ইজ রিয়েলি অ্যালার্মিং। আর তোমাদের মাইক্রোফোন কিন্তু সবার মিউট করা আছে, যখন কেউ কথা বলবা আনমিউট করে নিয়ে কথা বলবা। ঠিক আছে, আমার মনে হয় টেকনিক্যাল প্রবলেম, তোমরা হয়তো বুঝতে পারো না যে আনমিউট করতে হবে। মোবাশ্শেরা আনসারি, তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। এই তো এবার উত্তর পাওয়া যাচ্ছে। স্যার এই যে মাত্র আনমিউট করলাম, মানে স্যার খেয়াল করি নাই যে মাইক্রোফোন। এর আগে হ্যাঁ স্যার বলছিলা, কিন্তু মাইক্রোফোন মিউট করা ছিল নাকি? না স্যার, আমি কথা বলার ট্রাই করতেছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল কি ব্যাপার, আমার কথা কি যাচ্ছে না নাকি? হ্যাঁ সেটাই হয়েছে। এনিওয়ে, তাহলে আমরা আসলে এটা এটা কিন্তু খুব সিম্পল একটা ব্যাপার, আমরা অলরেডি করেছি। সেটা কি আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি। এই যে দেখো, যদি আমাদের এটা হলো একটা ক্যাশ ফ্লো টাইমলাইন, স্ক্রিনে দেখতে পাচ্ছ তো, তাই না? এটা হলো নাও প্রেজেন্ট। যদি এমন হয় যে 3 বছর পরে একটা অ্যামাউন্ট থাকে, তাহলে সেটার প্রেজেন্ট ভ্যালু আমরা একটা ফর্মুলা দিয়ে, প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা দিয়ে করি। একইভাবে যদি আমাদের এমন হয় যে আমাদের অ্যামাউন্ট গুলো হচ্ছে এক এক বছরে এক এক রকম অ্যামাউন্ট, হ্যাঁ, ইয়ার 1 এ একটা অ্যামাউন্ট, 2 তে একটা অ্যামাউন্ট, 3 তে একটা অ্যামাউন্ট, 4 এ একটা অ্যামাউন্ট, হ্যাঁ, এখানে একটা অ্যামাউন্ট, প্রতি বছর আলাদা আলাদা অ্যামাউন্ট, বা একই অ্যামাউন্টও হতে পারে, যেটাই হোক না কেন প্রতি বছর অ্যামাউন্ট আছে, এটা হলো ব্যাপার। তাহলে আমরা এটার পুরো প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে করি? সেটা হলো যে প্রত্যেকটার প্রেজেন্ট ভ্যালু আলাদা আলাদা করে ক্যালকুলেট করি, প্রত্যেকটার প্রেজেন্ট ভ্যালু আলাদা আলাদা করে ক্যালকুলেট করি, এবং সেগুলোকে আমরা যোগ করে দেই। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করার উপায়। ঠিক আছে, তাহলে তাহলে আমরা দেখি যে আমাদের যদি এরকম হয় যে আমরা একটা বন্ডের ক্ষেত্রে, আমরা বন্ডের ক্ষেত্রে বন্ড হোল্ডাররা কি পায়? হ্যাঁ, বন্ড হোল্ডাররা যেটা পায় সেটা আমরা বলেছি যে ধরো বন্ডের ম্যাচুরিটি হলো n ইয়ার্স, যদি n ইয়ার্স হয় তাহলে n ইয়ার পরে তারা কি পায়? তারা তাদের পার ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু ফেরত পায়। এটা লাস্ট ক্লাসে বলেছিলাম না আমরা? ইয়েস Yes, স্যার। sir. ম্যাচুরিটি ভ্যালুটা ফেরত পায়। আর এর আগে প্রতি বছর কি পায়? প্রতি বছর তারা যেটা পায় সেটা হচ্ছে কুপন পেমেন্ট। হ্যাঁ, কুপন পেমেন্ট। ধরো আমাদের বন্ডের যদি কুপন ইন্টারেস্ট রেট 10% হয়, তাহলে তারা কত করে পাবে? প্রতি বছর 100 টাকা করে পাবে। 100 টাকা করে। ঠিক আছে, প্রতি বছর 100 টাকা করে তারা পাবে, প্রতি বছর তারা 100 টাকা করে পাবে। সো এখানে 100, এখানে 100, এভাবে চলতে থাকবে, এবং লাস্ট ইয়ারে গিয়ে আবার 100 টাকা পাবে, কারণ লাস্ট ইয়ারের তো ইন্টারেস্ট পাবে, প্লাস ওই আসল টাকাটা ফেরত পাবে। এই হচ্ছে একটা বন্ডের ক্যাশ ফ্লো। তাহলে এইটার যদি আমরা প্রেজেন্ট ভ্যালু করতে চাই, তাহলে কি করতে হবে? সবগুলোর আলাদা আলাদা করে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করে যোগ করতে হবে। হ্যাঁ, এগুলো ক্যালকুলেট করে আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব এই বন্ডের ভ্যালু কত বা বন্ডের প্রেজেন্ট ভ্যালু কত। তাহলে আমরা পাবো এই বন্ডের প্রেজেন্ট ভ্যালু কত। ঠিক আছে,
এই জন্যই দেখো নিচে ইকুয়েশনে দেওয়া আছে যে ভ্যালু ইজ ইকুয়ালস টু, ভ্যালু মানেই হলো প্রেজেন্ট ভ্যালু, হ্যাঁ, ভ্যালু ইজ ইকুয়ালস টু ক্যাশ ফ্লো ইন ইয়ার 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দ্য পাওয়ার 1, ক্যাশ ফ্লো ইন ইয়ার 2 ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দ্য পাওয়ার 2, হ্যাঁ, এভাবে করে যতগুলো বছর আছে ওই বন্ডের থেকে বন্ড হোল্ডাররা টাকা পাবে ততগুলো বছর ডিভাইডেড, মানে ততগুলো বছরের জন্য এই একই কাজ করতে হবে, হ্যাঁ, ক্যাশ ফ্লো অফ দ্যাট ইয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দ্য পাওয়ার দ্যাট ইয়ার, দ্যাট নাম্বার অফ ইয়ার। ঠিক আছে, এখন আমরা একটা এক্সাম্পলে চলে যাব। এক্সাম্পল আমি অলরেডি এটাই বলেছি যে 1000 টাকা আমাদের ভ্যালু অফ দ্য বন্ড ইজ 1000, ফেস ভ্যালু অর পার ভ্যালু অর ম্যাচুরিটি ভ্যালু 1000, and it is a 10-year bond, 10% annual coupon। ঠিক আছে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার লাস্টের ইয়ারে তো স্যার আমাদের 1100 টাকা আছে, তো স্যার এটার কি স্যার 1100 টাকার প্রেজেন্ট ভ্যালু করতে হবে? হ্যাঁ হ্যাঁ, যেই বছর যত টাকা পাবা সেটারই প্রেজেন্ট ভ্যালু করতে হবে। ঠিক আছে, তবে একটা জিনিস তোমাদেরকে আবার মনে করিয়ে দিই, সেটা হলো দেখো আমাদের এখানে আমরা তো এটা জানি যে ক্যাশ ফ্লো প্রতি বছর কত হবে সেটা আমরা জানি। ঠিক আছে, আবার আমরা নাম্বার অফ ইয়ারটাও জানি, হ্যাঁ, নাম্বার অফ ইয়ারটাও জানি, কিন্তু আমরা কিন্তু এই আরটা জানি না। এই আরটা কত হবে বলো তো? 10%। না, এই আরটা হবে হচ্ছে তোমার এটাকে বলে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন মার্কেট। কুপন রেট কিন্তু এটা না, হ্যাঁ, কুপন রেট দিয়ে তুমি ক্যালকুলেট করবা ক্যাশ ফ্লো গুলো প্রতি বছর কত টাকা পাবে, কিন্তু ডিসকাউন্ট রেট নট নেসেসারিলি কুপন রেট, হ্যাঁ, ডিসকাউন্ট রেট হবে তোমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন বন্ড, যেটাকে আমরা আরডি বলি, অনেক সময় আরডি বলি। স্যার এটা কোনটা হবে? বুঝলাম না, আবার বলো। মানে কোন অ্যামাউন্টটা তাহলে আমরা আরে বসাচ্ছি? ওই সেটাই তো বললাম যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন বন্ড। বন্ড এটা কোশ্চেনে মানে কিভাবে থাকবে তাহলে? মানে এখানে যেরকম বলা আছে যে অ্যানুয়াল কুপন 10% বা 10 ইয়ার দেয়া আছে, তাহলে এটাকে কিভাবে জাস্ট আর দিয়েই থাকবে? এটা যদি তোমার দরকার হয় তখন বলা থাকবে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন বন্ড এত %। ও আচ্ছা, মানে সেটাই স্যার, মানে ডিরেক্টলি বলা থাকবে কিনা এটাই জিজ্ঞেস করছি। না, ডিরেক্টলি বলা থাকবে না, ইনডিরেক্টলি বলা থাকবে, দ্যাট ইজ ডিফারেন্ট। তুমি মানে এক্সাম কেন্দ্রিক পড়াশোনা করো, মানে ক্লাসে চিন্তা করো না, তুমি শেখার জন্য এটা করো যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন বন্ড আসলে স্যার কি। প্রশ্ন না করলে তো এক্সাম হলে ধরতে পারবো না। তো দেখো তোমাদের একটা জিনিসে কিন্তু একটু চিন্তা ভাবনা চেঞ্জ করা দরকার, চিন্তা ভাবনার ধরন। সেটা হলো যে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন কিন্তু আমরা এক্সামের জন্য পড়ি না, আমরা পড়ি হলো শেখার জন্য, জানার জন্য। ঠিক আছে, এবং আমাদের জানাটা কেমন হলো সেটার অ্যাসেসমেন্ট হয় হলো এক্সামের মাধ্যমে। তো এক্সামের আগে আমরা অনেক সময় আলোচনা করি যে আচ্ছা কোশ্চেনে কিরকম থাকবে, স্ট্রাকচার্ড হবে না আনস্ট্রাকচার্ড হবে, প্রবলেম সলভিং হবে না কি হবে, কি ধরনের ইনফরমেশন দেয়া থাকতে পারে, তখন আমরা এক্সামের আগে আলোচনা করি। অথবা আমরা যখন কোচিং সেন্টারে পড়ি তখন আমরা কিছু মডেল টেস্ট দেই, তখন কোশ্চেন নিয়ে এভাবে চিন্তা করি। ঠিক আছে, তো তুমি যেটা জিজ্ঞেস করেছো আমি জানি তোমার কনসার্ন হচ্ছে এক্সাম নিয়ে। সো এক্সাম নিয়ে যদি তুমি চিন্তা করো, এক্সামে যেই ইনফরমেশন দরকার, যে প্রবলেম সলভ করতে বলা হলো, সেটা না দেওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, যদি দরকার হয় রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ডেপ্ট অথবা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন বন্ড দরকার, তাহলে সেটা নিশ্চয়ই দেওয়া থাকবে। বুঝতে পেরেছো? তোমার কোয়েশ্চেন ঠিক আছে, কিন্তু আমি এই ফাঁকে একটু মনে করাই দিলাম সবাইকে, তোমরা যখন ক্লাস করবা তখন জানার এবং শেখার মূল উদ্দেশ্য নিয়েই ক্লাসটা করবা। এক্সামকে তুমি মূল উদ্দেশ্য নিয়ে যদি ক্লাস করো তাহলে দেখবে এক্সামে খারাপ করছো। এটাই হলো আমাদের ট্র্যাজেডি। বুঝতে পেরেছো? আচ্ছা, তো সেটাই আমি বলছিলাম যে তাহলে আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ডেপ্ট আসলে কি, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেট ইন্টারেস্ট রেট, অর্থাৎ মার্কেটে একটা ফান্ডের, মানে এই যে বন্ডের ডিমান্ড কেমন, সাপ্লাই কেমন, অথবা টাকা ধার, বন্ডের মাধ্যমে কি করে কোম্পানি টাকা ধার করে সবার কাছ থেকে। তো এই ফান্ডের জন্য ডিমান্ড, লং টার্ম ফান্ডের জন্য ডিমান্ড কেমন, সাপ্লাই কেমন, তার উপরে ডিপেন্ড করে যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কেমন হবে। ঠিক আছে, মার্কেট ইন্টারেস্ট রেট কেমন হবে। তো এই মার্কেট ইন্টারেস্ট রেটটাকেই আমরা এখানে ডিসকাউন্ট রেট হিসেবে ইউজ করি। তো এটা বিভিন্ন নামে আসতে পারে, তার মানে এই যে ডিসকাউন্ট রেটটা আমরা যেটাকে আরডি বলছি, এটা বিভিন্ন নামে আসতে পারে। একটা হতে পারে এটাকে বলছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন বন্ড, অথবা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ডেপ্ট। হ্যাঁ, অন ডেপ্ট আমি সংক্ষেপে লিখছি, এভাবে বলতে পারে। অথবা এভাবে বলতে পারে যেটা হচ্ছে মার্কেট ইন্টারেস্ট রেট। হ্যাঁ, মার্কেট ইন্টারেস্ট রেট এভাবে কেউ বলতে পারে। আবার কেউ এটাকে বলতে পারে যে ইল্ড টু ম্যাচুরিটি। হ্যাঁ, অনেকে আবার ইল্ড টু ম্যাচুরিটিকেই মনে করে যে মার্কেট রেটের সমান হওয়া উচিত, এই জন্য ইল্ড টু ম্যাচুরিটিকেও আমরা এখানে ডিসকাউন্ট রেট হিসেবে ইউজ করতে পারি।
ঠিক আছে? তাহলে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি এভাবে দেই, সামারাইজ করি যে আমাদের ডিসকাউন্ট রেট হিসেবে কোনটা ইউজ করতে হবে। হয় রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ডেপ্ট, এটা যদি দেওয়া থাকে সেটা ইউজ করতে পারো, অথবা মার্কেট ইন্টারেস্ট রেট যদি বলা থাকে সেটা ইউজ করতে পারো, অথবা ইল্ড টু ম্যাচুরিটি যদি দেওয়া থাকে সেটাকে তোমরা ডিসকাউন্ট রেট হিসেবে ইউজ করতে পারো। কিন্তু কোনটাকে ইউজ করা যাবে না সেটা হচ্ছে কুপন রেট। হ্যাঁ, কুপন রেট কিন্তু আমাদের ডিসকাউন্ট রেট হবে না। হ্যাঁ, এই জন্য এখানে বড় একটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। কুপন রেট ডিসকাউন্ট রেট হবে না, বাট কুপন রেট আর ডিসকাউন্ট রেট সমান হতে পারে। যেমন এই এক্সাম্পলেই কিন্তু দেখো কুপন রেটও 10%, আবার ডিসকাউন্ট রেটও হচ্ছে 10%, এটা হতে পারে। কিন্তু তার মানে এটা না যে কুপন রেটটাই ডিসকাউন্ট রেট, সেটা না। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। জি স্যার। স্যার আচ্ছা, দেখো তাহলে আমাদের ক্যালকুলেশনটা কেমন। দেখো ভিবি মানে ভ্যালু অফ দ্য বন্ড। হ্যাঁ, এটা আসলে নোটেশন যার যার ব্যাপার। তো যাই হোক, ভ্যালু অফ দ্য বন্ড তাহলে কি হচ্ছে, যেহেতু তার কুপন রেট হচ্ছে 10%, তাহলে প্রতি বছর সে 100 টাকা 100 টাকা করে পাবে। ঠিক আছে, 100 টাকা 100 টাকা করে পাবে। তাহলে এখানে 10 বছর যেহেতু 10টা 100 ডিসকাউন্ট করেছে, 1.1 টু দ্য পাওয়ার 1, 1.1 টু দ্য পাওয়ার 2, টু দ্য পাওয়ার 3, পুরোটা দেখানো হয় নাই। হ্যাঁ, এবং ইয়ার 10 পর্যন্ত। আবার ইয়ার 10 এর আলাদা যে 1000 টাকা ফেরত পাবে সেটাকেও ডিসকাউন্ট করেছে এখানে। তাহলে 1000 টাকা ডিভাইডেড বাই 1 প্লাস r টু দ্য পাওয়ার 10। ঠিক আছে, কেউ চাইলে এই অংশটুকুকে একসাথে লিখতে পারে, কেউ চাইলে এটাকে এভাবেও লিখতে পারে যে 1100, ও বেশি হয়ে গেল না, এটাকে এভাবে লিখতে পারে 1100 ডিভাইডেড বাই 1.1 টু দ্য পাওয়ার 10। ঠিক আছে, এইভাবেও কেউ করতে পারে, এটা জাস্ট ম্যাথমেটিক্যাল ইস্যু, এটা সমস্যা না। স্যার লাস্ট ইয়ারও কি কুপন রেটের ইন্টারেস্ট ধরতে হবে? বুঝলাম না তোমার কথা। মানে এই যে 10 ইয়ার্স এ যে আমরা 100 টাকা যে উপরে লিখছি ওইটাও কি, মানে 1100 টাকা যে ধরছি ওই 100 টাকা কি ধরতে হবে? তুমি খেয়াল করো, এই যে এই 100 টাকা আর এই 1000 টাকা যোগ করলে কত হয়? 1100 টাকা স্যার। এই এটাই তো 100 এখানে। টাকাটা কেন ধরবো স্যার লাস্ট ইয়ারে? কারণ লাস্ট ইয়ারে তুমি ইন্টারেস্ট নিবা না। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তুমি তো এত নিশ্চয়ই উদার হবা না যে আমি লাস্ট ইয়ার তা খাতির করে ইন্টারেস্টটা দিয়েন না, তা তো না, তাই না? লাস্ট ইয়ারেও তো তুমি ইন্টারেস্ট পাবা। এই জন্য তুমি যেহেতু আসল টাকাও ফেরত পাবা আবার লাস্ট ইয়ার ইন্টারেস্টও পাবা, সেই জন্য 100 টাকার আবার 1000 টাকা, তার মানে দুটো যোগ করে তুমি লিখতে পারো। চাইলে তুমি আলাদা করেও লিখতে পারো, আবার চাইলে তুমি একসাথেও লিখতে পারো, 1100 ডিভাইড বাই 1 প্লাস r টু দ্য পাওয়ার 10। ঠিক আছে, তাহলে সব ক্যালকুলেশন করে আমরা ভ্যালু অফ দ্য বন্ড পেয়ে গেলাম। ঠিক আছে, 1000 টাকা। আচ্ছা, এই ভ্যালুটা কিন্তু 1000 টাকার থেকে কম বেশিও হতে পারতো। কখন? যদি আমাদের ডিসকাউন্ট রেট এখানে 10% না হয়ে, হ্যাঁ, এই ডিসকাউন্ট রেটটা যদি 10% না হয়ে এটা যদি ধরো 12% হয়, ধরো মার্কেট ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, অথবা ইল্ড টু ম্যাচুরিটি 12%, অথবা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ডেপ্ট হচ্ছে 12% যদি হয়, তাহলে দেখো এখানে কত হবে? 12%। হ্যাঁ, 10%-এর জায়গায় 12% হবে ডিসকাউন্ট রেট। তাহলে ডিসকাউন্ট রেট যদি বড় হয়, তার মানে আমরা বড় অ্যামাউন্ট দিয়ে ভাগ করছি, তার মানে আমাদের ভ্যালুটা কম হবে। তখন এখানে দেখা যাবে এটা 1000 না হয়ে কম হবে। হ্যাঁ, মেবি আমি জাস্ট এক্সাম্পল, জাস্ট কথার কথা, ধরো 990 টাকা হলো। ঠিক আছে, এটা হতে পারে। ঠিক আছে, তার মানে ভ্যালু তার ফেস ভ্যালু সমানও হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে। কখন একটা বন্ডের ভ্যালু তার ফেস ভ্যালু সমান হয়? যখন কুপন রেট এবং ডিসকাউন্ট রেট সমান তখন। আর যদি ডিসকাউন্ট রেট কুপন রেটের থেকে বেশি হয় তাহলে বন্ডের ভ্যালু কমে যায়। ঠিক আছে, আর যদি ডিসকাউন্ট রেট কুপন রেটের থেকে বেশি হয়, সরি কম হয়, তাহলে এই ভ্যালুটা বেশি হবে। 1100 হতে পারে, 1200 হতে পারে। এটা কি বুঝতে পেরেছো সবাই? স্যার আরেকবার একটু বললেন। আরেকবার কি বলবো? ওইটা কি বললেন, ডিসকাউন্ট রেট কোনটা থেকে বড় হলে কি হবে? আচ্ছা, তুমি কি আমাকে এটা বলতে পারো যে ধরো ডিসকাউন্ট রেট যদি 10% থেকে 12% হয়, ঠিক আছে, 10% না হয়ে 12% হয়, তাহলে এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের রেজাল্টটার মধ্যে কোনো প্রভাব পড়বে কিনা? হ্যাঁ স্যার, প্রভাব পড়বে। কিভাবে পড়বে বলো তো দেখি, বলতে পারো কিনা? ভ্যালুটা কমে যাবে। কম হবে। কমে যাবে কেন? কারণ নিচে আমরা নিচে স্যার 1.12 হবে। 1.12 দিয়ে ভাগ করছি, হ্যাঁ। জি স্যার, জি স্যার। পাওয়ার হলেও সেটা তাহলে বড় জিনিস দিয়ে ভাগ করলে ভ্যালু কমে যায়। এইভাবে মনে রাখবা, ঠিক আছে? এইভাবে মনে রাখলে তোমার লাইফ ইজি হয়ে যাবে।
যে আমার যদি ডিসকাউন্ট রেট যদি বেশি হয় তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু কম হবে, সো আমাদের বন্ড ভ্যালু কম হবে। আর ডিসকাউন্ট রেট যদি কম হয় কুপন রেটের তুলনায় তাহলে আমাদের বন্ড ভ্যালুটা বেড়ে যাবে। ঠিক আছে, যেই বন্ডের আচ্ছা ঠিক আছে, ওটা পরে বলছি। আচ্ছা এটা দরকার নেই, এটা ক্যালকুলেটর ইউজ করে করা। আচ্ছা এরপর সো আমরা দেখলাম যে কিভাবে বন্ডের ভ্যালু ক্যালকুলেট করতে হয়। এরপর আমরা চলে যাচ্ছি কিভাবে একটা বন্ডের ইল্ড টু ম্যাচুরিটি ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, কিভাবে একটা বন্ডের ইল্ড টু ম্যাচুরিটি ক্যালকুলেট করতে হয়। প্রথমে আমাদের বুঝতে হবে ইল্ড টু ম্যাচুরিটি কি। ঠিক আছে, ইল্ড টু ম্যাচুরিটি কি? আমরা জানি যে ধরো আমরা একটা সিম্পল বন্ডের কথা চিন্তা করি, ধরো 3 ইয়ার বন্ড, হ্যাঁ, এন হচ্ছে 3, এন মানে হচ্ছে তার ম্যাচুরিটি হবে 3 ইয়ার পরে। পার ভ্যালু হচ্ছে পার ভ্যালুকে আমরা এফ ইউজ করি, ফেস ভ্যালু। হ্যাঁ, ফেস ভ্যালু হচ্ছে 1000। ঠিক আছে, এবং আমাদের কুপন রেট, হ্যাঁ কুপন রেট হচ্ছে সি আর, হ্যাঁ বললাম কুপন রেট হচ্ছে আমাদের 10%। ঠিক আছে, কিন্তু এই বন্ডটা যখন একটা কোম্পানি ইস্যু করে তখন নট নেসেসারিলি এটা 1000 টাকা দামেই ইস্যু করতে হবে। হ্যাঁ, বন্ডের প্রাইস তার থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। বন্ডের প্রাইসটা ডিপেন্ড করবে মার্কেটের ডিমান্ডের উপরে। ঠিক আছে, তো মার্কেটে যদি ডিমান্ড বেশি হয় বন্ডের প্রাইস এমন হতে পারে বন্ডের প্রাইস 1200 টাকা। ঠিক আছে, তার মানে এই বন্ডটা যদিও তুমি 1200 টাকা দিয়ে কিনবা কিন্তু ম্যাচুরিটিতে 1000 টাকাই ফেরত পাবা, 1200 টাকা কিন্তু পাবা না। তারপরেও তুমি কেন কিনছো? কারণ সম্ভবত তার কুপন রেটটা বেশ ভালো, অন্যদের তুলনায় বেশি, অথবা সম্ভবত এই কোম্পানির রিস্ক কম। যে কারণেই হোক তোমার কাছে এই বন্ডটা অনেকের কাছে ভালো লাগছে, ডিমান্ড বেশি, এই জন্য ডিমান্ড বেশি হওয়ার কারণে এটার ফেস ভ্যালু 1000 হওয়া সত্ত্বেও এটা বিক্রি হচ্ছে 1200 টাকা। এটা হতে পারে না? হ্যাঁ স্যার, হতে পারে। জি স্যার হতে পারে। এরকম হলে এই ধরনের বন্ডকে বলা হয় প্রিমিয়াম বন্ড। এই ধরনের বন্ডকে বলা হয় প্রিমিয়াম বন্ড, কারণ এটা ফেস ভ্যালুর থেকে বেশি দামে সেল হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন চিন্তা করো যে আমরা যদি আমাদের বন্ড ভ্যালুর যে ইকুয়েশন আছে সেখানে দাঁড়াচ্ছে আমাদের কুপন রেট হচ্ছে 100 ডিভাইডেড বাই 1 পয়েন্ট, আমরা জানি যে এখানে আমরা প্লাস দেই, প্লাস আমাদের হচ্ছে একটা রেট। ডিসকাউন্ট রেট। ঠিক আছে, প্লাস এটা ফার্স্ট ইয়ারের 100 টাকা, সেকেন্ড ইয়ারের কুপন পেমেন্ট আবার 100 টাকা, ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দ্য পাওয়ার 2, তাই না? আর থার্ড ইয়ারে গিয়ে সে পাবে 1100 টাকা, কারণ আসল 1000 টাকা পাবে, আবার কুপনের 100 টাকাও পাবে, কুপন ইন্টারেস্ট রেটে 100 টাকাও পাবে। তাহলে এটা হবে 1 প্লাস আর টু দ্য পাওয়ার কত বলো তো দেখি? 3। নাইস। তাহলে এইটা হলো তার বন্ডের ভ্যালু। এখন আমরা যদি একটা প্রশ্ন করি তোমাকে যে হ্যাঁ ভালো কথা, তুমি বন্ডের ভ্যালু তো ক্যালকুলেট করতেই পারো, বন্ডের ভ্যালু তো ক্যালকুলেট করতেই পারো এইভাবে যদি তোমার ডিসকাউন্ট রেট জানা থাকে, কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে কত ডিসকাউন্ট রেট হলে এই বন্ডের ভ্যালু তার মার্কেট প্রাইসের সমান হবে। মার্কেট প্রাইস কত বলেছি? 1200 টাকা, তাই না? মার্কেট প্রাইস বলেছি 1200 টাকা। তাহলে কোশ্চেন হচ্ছে যে কত ডিসকাউন্ট রেট হলে এই বন্ডের ভ্যালু 1200 টাকা হবে। তাহলে এখান থেকে তোমরা নিশ্চয়ই সলভ করতে পারবা আর এর ভ্যালু কত, জি স্যার, তাই না? এই আরটাকেই বলা হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি। হ্যাঁ, ইল্ড টু ম্যাচুরিটি। দেখো তোমরা এই ধরনের একটা কাজ পরবর্তীতে করবা, যখন ম্যানেজারাল ফিনান্স পড়বা তখন ইন্টারনাল রেট অফ রিটার্ন ক্যালকুলেট করবা এইভাবে। যাই হোক, সেটাতে আমরা না যাই। তাহলে আমরা বলছি যে যেই রেটে তোমাদের, আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে, যেই রেটে তোমাদের ডিসকাউন্ট রেটটা, যেই ডিসকাউন্ট রেটে তোমার বন্ডের প্রাইস হবে
বর্তমান বন্ডের ভ্যালু হবে বর্তমান মার্কেট প্রাইসের সমান, সেটাকেই বলা হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি। তার মানে ইল্ড টু ম্যাচুরিটি আসলে কি? ইল্ড টু ম্যাচুরিটি হচ্ছে যে একজন বন্ড হোল্ডার 1200 টাকা দিয়ে বন্ড কিনে তারপরে সে প্রতি বছর 100 টাকা করে পেয়ে লাস্টে 1000 টাকা ফেরত পাইলে তার রেট অফ রিটার্নটা কত হয়, এটাই হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি। হ্যাঁ, তার মানে যদি একজন একটা বন্ড ম্যাচুরিটি পর্যন্ত ধরে রাখে তাহলে তার রিটার্ন কত। হ্যাঁ, ইল্ড মানে হলো রিটার্ন। ঠিক আছে, তাহলে তোমরা ইল্ড টু ম্যাচুরিটিটা কি বুঝতে পেরেছো? Yes, sir. গুড। Yes, sir. তাহলে দেখো আমাদের এই স্লাইডটাতে এই কাজটাই করা হয়েছে। এখানে একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দেখলে ক্ষতি নাই। হ্যাঁ, 10 ইয়ার বন্ড 9% কুপন রেট, 1000 টাকা পার ভ্যালু, আর বিক্রি হচ্ছে 887-তে। তাহলে এটার ইল্ড টু ম্যাচুরিটি কিভাবে ক্যালকুলেট করব? হ্যাঁ, আমরা 887 এখানে রাখবো ইকুয়েশনের এই পাশে, আর ওই পাশে আমরা প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করবো। তার 90 ডিভাইডেড বাই 1 প্লাস ডিসকাউন্ট রেট, এভাবে করে আমরা 10 বছর, যেহেতু 10 বছর পর্যন্ত যাবো, আর লাস্টে 1000 টাকা ফেরত পাবে। ঠিক আছে, এটাকে যদি সলভ করি আরডি এর জন্য, এখানে আরডিটাই একমাত্র আননোন, তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের ইল্ড টু ম্যাচুরিটি কত। ঠিক আছে, ইল্ড টু ম্যাচুরিটি কত। ইল্ড টু ম্যাচুরিটি আমরা কাগজে কলমে সিম্পলি করতে পারি না, কারণ হলো এখানে অনেক বড় ইকুয়েশন, এখানে আননোনের উপরে অনেক পাওয়ার আছে। হ্যাঁ, 10 পাওয়ার আছে এরকম কিছু। সো এটা আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে করতে হবে, তো বিভিন্ন রেট ট্রাই করে করে করতে হবে, অথবা আমাদেরকে স্প্রেডশিট সফটওয়্যার এক্সেল ইউজ করতে হবে, অথবা ফিনান্সিয়াল ক্যালকুলেটর ইউজ করতে হবে। হ্যাঁ, অথবা কোনো অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন ইউজ করে আমরা করতে পারি। এইভাবে আমরা ইল্ড টু ম্যাচুরিটি ক্যালকুলেট করতে পারি। তো তোমরা দেখো তোমাদের জন্য একটা অ্যাপ্রক্সিমেট ইল্ড টু ম্যাচুরিটি ফর্মুলা দেওয়া হয়েছে। ক্যান ইউ সি ইট? Yes, sir. Yes, sir. তাহলে অ্যাপ্রক্সিমেট ইল্ড টু ম্যাচুরিটিতে তোমরা দেখছো যে এখানে আমাদের, মানে আমরা এটা কেন করছি, কারণ হলো যে আসলে কিন্তু ওই ইকুয়েশন সলভ করা ম্যাথমেটিক্যালি মানুষের জন্য খুব কঠিন। সো আমরা কম্পিউটার ইউজ করে করতেই পারি সহজে, বাট কম্পিউটার যদি না থাকে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করতে পারি এই ফর্মুলা দিয়ে। এই ফর্মুলা তো আমাদের একদম মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, সেটা কি? সেটা হলো সি প্লাস এফ মাইনাস পি ডিভাইডেড বাই এন, এন্ড পুরোটাকে আবার ডিভাইডেড বাই এফ প্লাস পি ডিভাইডেড বাই 2। তো এগুলো কি তাহলে? সি কি? সি হচ্ছে কুপন অর ইন্টারেস্ট পেমেন্ট। যেমন আমাদের এই এক্সাম্পলে কুপনের পরিমাণ 9% না, কিন্তু কুপনের পরিমাণ অর্থাৎ 9% টাইমস পার ভ্যালু বা ফেস ভ্যালু। ঠিক আছে, তাহলে কত আসে? তাহলে আসে হচ্ছে 90 টাকা। এইটা হচ্ছে সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি। এফ কি? এফ হচ্ছে ফেস ভ্যালু, তার মানে হলো আমাদের এই যে এইটা হলো আমাদের ফেস ভ্যালু, এখানে 1000। পি কি? পি হচ্ছে প্রাইস, মার্কেট প্রাইস, অথবা যে প্রাইসে বিক্রি হচ্ছে, 887। Sir, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। ফেস ভ্যালু বলতে কি স্যার, মানে একদম লাস্ট ইয়ারে যে ভ্যালুটা আমি পাবো? কোনটা ফেস ভ্যালু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেস ভ্যালু মানে লাস্টে যে 1000 টাকা পাবো ওটা? হ্যাঁ, সেটাই হলো তোমার ফেস ভ্যালু অথবা পার ভ্যালু। ঠিক আছে, আচ্ছা, আর পি হচ্ছে আসলে যে দামে বন্ডটা বিক্রি হচ্ছে, সেটা হলো পি। হ্যাঁ, আর এন হচ্ছে ইয়ার্স টু ম্যাচুরিটি, কত বছর পরে বন্ডটা ম্যাচিউর হবে। 10 ইয়ার্স। 10 years। তাহলে এই ভ্যালুগুলো যদি তুমি এখানে বসাও, তাহলে সি এর এখানে বসবে 90, এফ হবে হচ্ছে কত 1000, পি হবে 887, এন হবে 10, আর নিচেও তো তাই, এফ হবে 1000, পি হবে 887, আর 2 কিন্তু 2, এটা ফর্মুলা 2। হ্যাঁ, 2 এর কিন্তু 2 মানে 2। এভাবে করলে আমরা আমাদের ইল্ড টু ম্যাচুরিটিটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হলো ফিনান্সিয়াল ক্যালকুলেটর বা এক্সেলে কিভাবে করা যায়। আচ্ছা, এগুলো আর দরকার নাই তোমাদের এই কোভিড-19 যুগে। ওকে, রিস্ক তোমাদের সিলেবাসে নাই। এখন তোমাদের আরেকটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে আমাদের, যদি আমরা এতক্ষণ যেটা বলেছি সেটা হচ্ছে একটা বন্ড যদি অ্যানুয়াল হয়, অ্যানুয়ালি যদি কুপন পে করে, ইন্টারেস্ট পে করে, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমরা এতক্ষণ দেখেছি। কিন্তু যদি এমন হয় যে একটা বন্ড 6 মাস পর পর ইন্টারেস্ট পে করে, কুপন ইন্টারেস্ট পে করে, তাহলে কি আমরা একইভাবে ভ্যালুয়েশন করব? অফকোর্স নট। তোমরা টাইম ভ্যালু অফ মানিতে দেখেছো যে সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং বলে একটা কথা আছে। তার মানে হলো যে যদি ইন্টারেস্ট ক্যালকুলেশন 6 মাস পর পর হয়, তখন একটা প্রসেস আছে, অর্থাৎ তোমরা কি করো, সেখানে নাম্বার অফ ইয়ারকে 2 দিয়ে গুণ করো, আর রেট অফ ইন্টারেস্টকে কি করো,
2 দিয়ে ভাগ করো যদি সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং হয়, ঠিক আছে। যদি মান্থলি কম্পাউন্ডিং হয় তাহলে 12 দিয়ে করো, গুণ এবং ভাগ, ঠিক আছে। তো সেই কাজটাই তোমার বন্ডের ক্ষেত্রেও করতে হবে, ঠিক আছে। তাহলে বন্ড যদি এমন হয় যে সেমি অ্যানুয়ালি পে করে, তাহলে তোমাকে ইয়ারকে 2 দিয়ে, সেমি অ্যানুয়াল মানে 6 মাস, বছরে 2টা 6 মাস, এজন্য তোমার ইয়ারকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এবং কি করতে হবে, রেটকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, হ্যাঁ। তাহলে আমরা পেয়ে যাব, এবং এইভাবে অ্যাডজাস্ট করলে আমরা এই সমস্ত ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করতে পারবো। তাহলে দেখো এখানে একটা एग्जांपल দেখো, what is the value of a 10-year 10% semi-annual coupon bond if the discount rate, market interest rate অথবা yield to maturity যদি 13% হয়, তাহলে আমাদের এটার বন্ড ভ্যালু কিভাবে হবে। তাহলে আমরা ইয়ার হচ্ছে কত, 10 বছর, আর সেমি অ্যানুয়াল দিয়ে এইজন্য 2 দিয়ে গুণ করব, আমাদের নাম্বার অফ পিরিয়ড হলো 20, আর রেট হচ্ছে কত 13%, এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের রেট হয়ে যাবে 6.5%। এখন এবং শুধু তাই না, তোমার কুপন যেহেতু 6 মাস পর পর পাচ্ছ, তুমি তো সারা বছরের কুপন পাবা না। সারা বছরের কুপন হলো 10% অফ 1000, আর এখানে তাহলে 100 টাকা এক বছরের কুপন, তাহলে 6 মাসে পাবো তার অর্ধেক, তাহলে 50 টাকা। তাহলে এই তিনটা অ্যাডজাস্টমেন্ট করলে তোমার ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখানে আমি এই ক্যালকুলেশনটা, ভ্যালুটা কিভাবে, ভ্যালু অফ দ্য বন্ড উইল বি ইকুয়াল টু, এখানে তোমাকে 50, হ্যাঁ, 50 ডিভাইডেড বাই 1.065, এটা প্রথম 6 মাসেরটা, দ্বিতীয় 6 মাসেরটা আবার 50 ডিভাইডেড বাই 1.065, এটা স্কয়ার হবে, হ্যাঁ। এটা হলো যদিও 1 বছর পরে, কিন্তু এটা দ্বিতীয় 6 মাস পরে, এই জন্য এইভাবে করে চলতে থাকবে, হ্যাঁ। লাস্টেরটা হবে এরকম 1050, হ্যাঁ, 1000 টাকা তো তুমি ফেরত পাবা লাস্টে, সরি এটা 50 হবে, হ্যাঁ, 1050 ডিভাইডেড বাই 1.065 টু দ্য পাওয়ার কত হবে বলো তো দেখি, 20 স্যার। 20, হ্যাঁ, কারণ 10 বছর হলেও 6 মাস তো হলো 20তম, তাই না, 20তম 6 মাস। এভাবে করলে তুমি ভ্যালু ক্যালকুলেট করবে, ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই? Yes. এগুলো দরকার নাই। আচ্ছা আমি বলেছি ইল টু কল বা এগুলো রিস্ক দরকার নাই, ওকে। এইটুকুই বন্ড ভ্যালুয়েশন, ঠিক আছে। এখন আমরা চলে যাব হচ্ছে স্টক ভ্যালুয়েশন। আমি যে ওয়ার্কশপটা অ্যাসাইন করেছি সেটা নিয়ে তোমাদের এক্সপেরিয়েন্স কেমন, এটা একটু বলো তো দেখি সবাই, একজন একজন করে। শুনতে পেয়েছো? স্যার ইজিয়ার স্যার। স্যার করতে পারি নাই, আজকে করব। হ্যাঁ অবশ্যই আজকে করে ফেলবা, এটা দেরি করো না, কারণ তোমাদের তো আজকের মধ্যে করে পাঠিয়ে তোমরা একটা জিনিস মনে রাখো, তোমাদের কিন্তু সময় খুব কম ফাইনালের আগে, তাই না? তো এর মধ্যে তোমাদের এই কুইজের ব্যাপার আছে, অ্যাসাইনমেন্টের ব্যাপার আছে, আবার ফাইনাল এক্সামের ব্যাপার আছে। তো আর এই কাজগুলো করলে তোমার ফাইনালের জন্য এক রকমের প্রিপারেশন কিনতে হবে, তাই নয় কি? জি স্যার। স্যার ট্যাক্সটার কথা বলতে ইএলএমএস এর ক্লাস কিছু জিজ্ঞেস করলা, আমি শুনতে পাইনি। স্যার বললাম যে স্যার ওই যে টাস্কটা ছিল সেটার কথা, মানে সেটার যে কোশ্চেনটা মানে কি করতে হবে সেটা তো ইএলএমএস এ স্যার বলা আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ সবই বলা আছে, তুমি যাও ওখানে গেলেই বুঝতে পারবে। স্যার কালকে ইন্টারনেট কানেকশন ছিল না, মানে সন্ধ্যা পর্যন্ত, এই জন্য স্যার মানে যেতে পারিনি, সেজন্য জিজ্ঞেস করলাম। না ঠিক আছে, অসুবিধা নেই।
আর ডেডলাইনের মধ্যে সবাই করতে পারবো তো, তাই না? স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। স্যার আজকেই করে ফেলার ট্রাই এটা ছোট্ট একটা কোয়েশ্চেন, হ্যাঁ, মাত্র 300 ওয়ার্ড লিখতে হবে, কিন্তু তার আগে তোমাকে লেকচারটা ভালো করে দেখতে হবে এবং তোমাকে পড়তে হবে যেটা পড়তে বলা হয়েছে এখানে। আর আজকে আমি তোমাদেরকে আরেকটা অ্যাসাইনমেন্ট দিব। আর ওখানে তো হচ্ছে 3টা টপিক, সো 3টা টপিকের আলাদা করে হেডলাইন দিয়ে লিখে ফেলবো। হ্যাঁ 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 হ্যাঁ, আলাদা করে না লিখলে তো যে পড়বে সে তো বুঝতে পারবে না। আর তোমরা তো জানো যে এটা তোমরাই আবার এগুলোকে মার্কিং করবা কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তোমরা এটাকে আবার এবং মার্কিং কেমন করছো তার উপরে আবার মার্ক আছে। স্যার এলএমএস এর পেজের মতো দেওয়া আছে, ওখানে কি আমরা লিখবো? হ্যাঁ হ্যাঁ, ওখানে ইনস্ট্রাকশনটা দেখো, সব ক্লিয়ারলি বলে দেওয়া আছে, ওখানেই লিখতে হবে। টেক্সট বক্স দেওয়া আছে, ওখানেই লিখে দিবা। স্যার ফাইলটা যে আপলোড দিব, নাম অথবা আইডি তো লেখা লাগবে না? না, ফাইল আপলোড দিবা কেন, ওখানে টেক্সট বক্সের মধ্যে লিখবা, ঠিক আছে? টেক্সট বক্স দেওয়া আছে একটা, ওখানে লিখতে হবে। আমি একটা করে দিছি, দেখবা যে একটা ডেমনস্ট্রেশন ভিডিও করে দিছি, ওইটা দেখো। হ্যাঁ, ওখানে একদম আমি একটা শুধু টেক্সট বক্সে ওখানে লিখতে না চাইলেও তো যে আলাদা ওয়ার্ড ফাইলে লিখে ওখানে কপি পেস্ট একই তো কথা হলো, টাইপ করা আর কপি করে পেস্ট করা একই কথা হলো না? ওয়ার্ডে অনেকে করতে চায়, এজন্য হয়তো সে এখন একটু করলো, পরে আবার করলো, বারবার লগইন করতে চায় না, এই জন্য বলেছি যে যদি তোমরা চাও সেটাও করতে পারো। একবারে বসে যদি লিখো তাহলে ওখানে লিখলেই হবে, ঠিক আছে? আর আজকে আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, ওই ওয়ার্কশপটা তো আসলে কুইজের সাথে কাউন্ট হবে। আর আজকে তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে ডেডলাইন থাকবে, সেটা জমা দিবা। কারণ অ্যাসাইনমেন্ট তো তোমাদের গ্রুপ অ্যাসাইনমেন্ট তো আর নিতে পারছি না, তার রিপ্লেসমেন্ট একটা কিছু লাগবে, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা এখন তাহলে স্টক ভ্যালুয়েশনে চলে যাই। Can you see the slide? Yes, sir. Okay. Sir. You already have some sort of idea about common stock, but still let us review a little more. Common stock represents ownership. তার মানে হচ্ছে যে কমন স্টক বা কমন শেয়ার আসলে একটা কোম্পানিতে কারো মালিকানাকে ইন্ডিকেট করে। তুমি যদি একটা কোম্পানির যতগুলো ওনারশিপ শেয়ার আছে তার 10 ভাগের 1 ভাগ কিনে ফেলো, তাহলে তুমি ওই কোম্পানির 10% মালিক, ঠিক আছে? সো definitely common stock represents the ownership of a company, right? So ownership যখন থাকে তার মানে কি, তার মানে একটা প্রশ্ন চলে আসে, তাহলে কি আমি এই কোম্পানিটাকে কন্ট্রোল করতে পারবো? অ্যান্সার হচ্ছে, যদি তোমার 100% ওনারশিপ থাকে তুমি 100% কন্ট্রোল করতে পারবা, কারণ তুমিই পুরোটার মালিক। যদি তোমার 50% ওনারশিপ থাকে 50% কন্ট্রোল করতে পারবা, কিন্তু 10% ওনারশিপ থাকলে 10% তো কন্ট্রোল করতে পারবা। কিন্তু তুমি তো আর এইভাবে করতে পারবে না যে কোম্পানির সমস্ত অ্যাসেটের 10 ভাগের 1 ভাগ তুমি ওখান থেকে খুলে নিয়ে চলে আসবা, সেটা তো আর করতে পারো না, তাই না? তো এই জন্য দেখা যায় যে একটা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার ওনারশিপ এবং কন্ট্রোল, দিস টু আর সেপারেটেড। হ্যাঁ, ম্যানেজমেন্ট এবং ওনারশিপ দুটো সেপারেট করা হয়। কিন্তু তার মানে এই না যে ওনারদের কোনো কন্ট্রোল থাকলো না, তা না। কারণটা কি? কারণ ম্যানেজমেন্ট যদিও তারা নিজের মতো করে তাদের মতো করে কোম্পানিকে ম্যানেজ করে, বাট তাদেরকে আলটিমেটলি অ্যাপয়েন্ট করে হচ্ছে শেয়ার হোল্ডাররা, ঠিক আছে? যদি তারা শেয়ার হোল্ডারদের মতো করে না চালায় কোম্পানি, পরের বার শেয়ার হোল্ডাররা তাদেরকে রিপ্লেস করতে পারে। সেই রিপ্লেসমেন্টের মেকানিজমটা কি? সেটা হচ্ছে শেয়ার হোল্ডাররা ডিরেক্টরদেরকে রিপ্লেস করতে পারে। হ্যাঁ, অ্যানুয়াল জেনারেল মিটিং এ কি হয়, ডিরেক্টর নির্বাচন হয়। তো সেই নির্বাচনে তারা ইলেকশনে এই ডিরেক্টররা এমন ম্যানেজমেন্টকে নিয়োগ দিয়েছে যারা শেয়ার হোল্ডারদের ভালোর জন্য কাজ করে নাই, সুতরাং তারা ডিরেক্টরকে রিপ্লেস করে ফেলতে পারে ভোট দিয়ে রিপ্লেস করলে তখন নতুন যারা ডিরেক্টর আসবে তারা ভালো ম্যানেজমেন্টকে অ্যাপয়েন্ট করবে এবং তারা
কোম্পানিটাকে ভালোভাবে চালাবে। ঠিক আছে? সো আমরা বুঝতে পারছি যে যদিও ম্যানেজাররা শেয়ার হোল্ডারদের থেকে আলাদা হয়ে কোম্পানি ম্যানেজ করে, তারপরেও তাদের গোলটা কি? তাদের গোল হচ্ছে টু ম্যাক্সিমাইজ দ্য স্টক প্রাইস, দ্য ওয়েলথ অফ দ্য শেয়ার হোল্ডার। এটা তোমরা ফার্স্ট চ্যাপ্টারেই পড়েছো, ফার্স্ট টপিকেই। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে ইন্ট্রিনজিক ভ্যালু আর স্টক প্রাইস। হ্যাঁ, আমরা তো বলছি যে আমরা এখানে এই চ্যাপ্টারে স্টক ভ্যালুয়েশন, হ্যাঁ, ভ্যালু অফ দ্য স্টক, ভিএস আমরা সংক্ষেপে বলতে পারি। আমরা ভিএস কিভাবে ক্যালকুলেট করা যায়, কিভাবে এস্টিমেট করা যায় সেটা শিখব। তো তাহলে ভিএস এস্টিমেট করার দরকার কি? মার্কেটেই তো শেয়ারের দাম জানা যায়। হ্যাঁ, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গেলে তো আমরা জানতে পারি যে কোন একটা কোম্পানির শেয়ারের দাম আজকে কত, তাই পারি না বলো তো? ইয়েস স্যার। জি স্যার। তাহলে আবার ভ্যালু ক্যালকুলেট করার দরকার কি? তোমাদের কাছে কি মনে হচ্ছে না যেটা অযথা? আমার কাছে তো মনে হচ্ছে তাই। তোমাদের কি মনে হয়? কি কোনো উত্তর দিচ্ছ না? তোমরা সবাই চলে গেছো? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? না স্যার। না স্যার, আছি। চিন্তা করতেছি স্যার। হ্যাঁ, চিন্তা ভাবনা করছো? জি স্যার। তোমার ফিলিং কি বলে যে আমরা শেয়ার মার্কেটে গেলেই তো শেয়ারের প্রাইস জানতে পারি, তাও যাওয়াও লাগে না, ইন্টারনেট থেকে কম্পিউটার থেকে এখানে বসে জানতে পারি, তারপরেও কি স্টক ভ্যালু ক্যালকুলেট করার দরকারটা কি, বা দরকার আদৌ আছে কিনা? স্যার রিয়েল প্রাইসটা স্যার জানা যায়। রিয়েল প্রাইস জানা যায়, হ্যাঁ। ওরাও তো ক্যালকুলেট করছে। হ্যাঁ, রিয়েল প্রাইস তো মার্কেটে গেলেও জানা যাচ্ছে যে রিয়েলি কত দামে বিক্রি হচ্ছে, তাই না? ভুল হোক শুদ্ধ হোক একটা উত্তর দাও, তাহলেই তো আমি খুশি হই। স্যার আদার। বলো আদার। স্যার কথা বোঝা যাইতেছে না স্যার স্যার। কথা বোঝা যাচ্ছে না স্যার। আমার কথা বোঝা যাচ্ছে না? না তোমাদের কথা? হ্যালো, হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? আপনার কথা স্যার বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, এখন বলি, এখন কি তোমরা শুনতে পাচ্ছ ঠিকভাবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি বলছি যে শেয়ার মার্কেটে গেলে বা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আমরা জানতে পারি যে একটা শেয়ারের দাম কত, তাহলে আর সেটার ভ্যালু ক্যালকুলেট করার দরকার কি? তোমাদেরও কি তাই মনে হচ্ছে যেটা দরকার? স্যার আমরা তো ওখানে তো জাস্ট ডিরেক্ট প্রাইসটা জানতে পারি, কিন্তু ওই প্রাইসটার সাথে আনুষঙ্গিক আরো যে এলিমেন্ট গুলো আছে ওইগুলা তো আমরা জানতে পারি না স্যার। ওভারঅল সবকিছু জানার জন্য, রিয়েল প্রাইসটা জানার জন্য ভ্যালু ক্যালকুলেট করি। তোমরা আসলে ফিল করতে পারছো যে তার মানে তোমাদের কথা থেকে একটু বোঝা যাচ্ছে যে মার্কেটে যে প্রাইসে একটা শেয়ার বিক্রি হচ্ছে সেই প্রাইসে যে রিয়েল প্রাইস হওয়া উচিত এটা তো নাও হতে পারে। ইয়েস স্যার। হ্যাঁ, ইনফ্যাক্ট তোমরা এটা কিন্তু পড়েছো, ফার্স্ট না সেকেন্ড টপিকে মনে হয় পড়েছো, সেটা হলো যে একটা মার্কেটের প্রাইসটা কিন্তু ফেয়ার প্রাইস নাও হতে পারে, তাই না? কারণ কি? কারণ হলো যে প্রাইস ডিপেন্ড করে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে, আর ডিমান্ড এবং সাপ্লাই ডিপেন্ড করে হচ্ছে যারা মার্কেটে পার্টিসিপেন্ট, বায়ার এবং সেলার, হ্যাঁ, তাদের হলো পারসেপশনের উপরে। আর তাদের পারসেপশন ডিপেন্ড করে আবার কিসের উপরে? তাদের পারসেপশন ডিপেন্ড করে ইনফরমেশনের উপরে, অ্যাভেলেবল ইনফরমেশনের উপরে, এবং সেই ইনফরমেশনকে তারা কিভাবে প্রসেস করছে সেটার উপরে, তাই না? তো এই জিনিসগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে মার্কেটের প্রাইস একটা শেয়ারের প্রকৃত ভ্যালুকে রিফ্লেক্ট নাও করতে পারে। বুঝতে পেরেছো?
এই জন্য আমাদেরকে দেখতে হবে যে আসলে একটা শেয়ারের একটা শেয়ারের প্রকৃত ভ্যালু আসলে কত, কত সেটা ক্যালকুলেট করা শিখতে হবে। তাহলে আমরা বন্ডের ভ্যালুয়েশনের ক্ষেত্রে যে জিনিসটা দেখেছি, শেয়ারের ক্ষেত্রেও কিন্তু তাই। একটা শেয়ারের ভ্যালু হচ্ছে তার ফিউচারে যে ক্যাশ ফ্লো গুলো আসবে, হ্যাঁ, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, যখনই হোক, হ্যাঁ, যখনই হোক যেই ভ্যালুগুলো আসবে সেটাকে আমরা ডিসকাউন্ট করব 1 প্লাস, এখানে আমাদের হবে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন শেয়ার বা স্টক অন ইকুইটি, ঠিক আছে, এটা হবে আমাদের ডিসকাউন্ট রেট। আগে ছিল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন বন্ড, আর এখন হবে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন স্টক বা ইকুইটি, ঠিক আছে, 1 প্লাস r টু দ্য পাওয়ার 2, হ্যাঁ, এইভাবে করে আমাদের ডিসকাউন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাব আমাদের স্টকের ভ্যালু কত। কিন্তু বন্ডের মতো স্টকের ব্যাপারটা এত স্ট্রেট ফরওয়ার্ড না। কারণ কি? কারণ হলো বন্ডের একটা লাইফ আছে, হ্যাঁ, একটা ম্যাচুরিটির পরে বন্ড শেষ হয়ে যায়, তাই না? 10 বছর ম্যাচুরিটি, 10 বছরে তার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু শেয়ারের ম্যাচুরিটি কত বছর? স্যার শেয়ার ম্যাচুরিটি তো যতদিন পর্যন্ত কোম্পানি থাকবে ততদিন পর্যন্ত না? হ্যাঁ, ইনফাইনাইট, হ্যাঁ, অসীম, হ্যাঁ। ঠিক আছে। সুতরাং আমাদের এই ক্যালকুলেশন কখনো শেষ হবে না, এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে বন্ডের ক্ষেত্রে আমরা জানি যে কুপন ইন্টারেস্ট রেট কত, ফিক্সড, হ্যাঁ, আমাদের প্রতি বছর হয় 120 টাকা, না হয় 90 টাকা, যেটাই হোক সেটা ফিক্সড। কিন্তু শেয়ার হোল্ডাররা কি ইন্টারেস্ট পায় নাকি ডিভিডেন্ড পায়? ডিভিডেন্ড পায়। এবং এই ডিভিডেন্ডটা কি ফিক্সড? না স্যার, না। ডিভিডেন্ডটা তো ভ্যারি করে। ভ্যারি করে, কারণ কোম্পানির প্রফিট যদি বেশি হয় তাহলে ডিভিডেন্ড বেশি পাবে, লসের উপর প্রফিট যদি কম হয় ডিভিডেন্ড কম পাবে, আবার প্রফিট না হলে ডিভিডেন্ড পাবে না। আবার এমন কি প্রফিট করলেও কোম্পানির ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারে যে এবার আমরা ডিভিডেন্ড না দিয়ে এটা আমরা রিইনভেস্ট করব, সেই ডিসিশনও নিতে পারে, ঠিক আছে। তার মানে আমরা আসলে বলতে পারি না যে আমাদের ইয়ার 1 এ, ইয়ার 2 তে, ইয়ার 3 তে কত টাকা ডিভিডেন্ড শেয়ার হোল্ডাররা পাবে। এই জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো আমাদেরকে ডিভিডেন্ড এক্সপেক্টেড ডিভিডেন্ড বের করতে হয়, যে কত হতে পারে ডিভিডেন্ড, ঠিক আছে, কত হতে পারে এটা আমাদের হিসাব করে নিতে হয়, করে সেগুলো এখানে বসিয়ে আমাদের ক্যালকুলেট করতে হয়। আর এই যে অসীম সময়, এটার একটা সমাধান হচ্ছে আমরা যদি ধরে নিই যে ধরো আমরা 1, 2, 3, 4 বছর পর শেয়ারটা বিক্রি করে দিব, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে আমরা ইয়ার 1 এর ডিভিডেন্ড পাবো, ইয়ার 2 এর ডিভিডেন্ড পাবো, ইয়ার 3 তে ডিভিডেন্ড পাবো, আর ইয়ার 4 এ ডিভিডেন্ড পাবো, আর বিক্রি করব ধরো পি প্রাইসে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের একটা এস্টিমেশন করতে হবে যে তাহলে ইয়ার 4 এ সেলিং প্রাইস কত হবে, হ্যাঁ, তাহলে আমরা এখানে হিসাব শেষ করে দিতে পারি। এইভাবে করে আমরা একটা শেয়ারের ভ্যালু ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। তাহলে তোমরা এখানে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছ যে এখানে P0 হ্যাট, এটাকেই বলা হচ্ছে আসলে ভ্যালু অফ দা, এরা এই নোটেশনটা ইউজ করেছে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। তাহলে এটা কি হবে, আমরা যদি অসীম সময় ধরে ক্যালকুলেট করতেই থাকি তাহলে আমরা এইভাবে করতে পারি। প্রতি বছরের ডিভিডেন্ড যদি কোনোভাবে জানা যায়, ধরো আমরা টাইম মেশিনে করে গিয়ে দেখে আসলাম, তাহলে সেই ডিভিডেন্ডগুলোর প্রেজেন্ট ভ্যালুই হবে আমাদের একটা শেয়ারের ভ্যালু, আজকের ভ্যালু, ঠিক আছে। কিন্তু এটা বাস্তবে সম্ভব না, কারণ আমাদের কাছে কি নাই, কি নাই আমাদের কাছে, রিয়াল ডিভিডেন্ডের প্রাইস, টাইম মেশিন নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা সিচুয়েশন চিন্তা করি যে আমরা যদি এরকম হয়, আমরা তো টাইম ভ্যালু অফ মানিতে একটা জিনিস পড়েছিলাম, মনে আছে, গ্রোয়িং পারপেচুইটি। জি স্যার। গ্রোয়িং পারপেচুইটি পড়েছিলাম, তো ওইখানে কি গ্রোয়িং পারপেচুইটি কোথাও থামতো না, এটাও অসীম সময়ের জন্য চলতে থাকতো? স্যার ওটা ইনফিনিটি ছিল, ওটাও ইনফাইনাইট সময়ের জন্য চলতে থাকতো। তাহলে আমরা যদি একটা হিসাব করতে পারি যে রাফলি, হ্যাঁ, অন অ্যান এভারেজ ডিভিডেন্ড কত রেটে বাড়ে, হ্যাঁ, ডিভিডেন্ড ধরো এক এক বছর এক এক রেটে বাড়বে, এটা ঠিক আছে, কিন্তু আমরা সেটাকে একটা এভারেজ গ্রোথ রেট যদি বের করতে পারি যে এই কোম্পানির ডিভিডেন্ড মোটামুটি অন অ্যান এভারেজ ধরো 5% রেটে বাড়বে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এটাকে একটা গ্রোয়িং পারপেচুইটি বানিয়ে ফেলতে পারি, তাই পারি না?
কি গ্রোয়িং পারপেচুইটি ভুলে গেছো? তোমরা যখন রিপ্লাই দিবা তখন স্যার তোমাদের আপনার মাইকটা কথা না শোনা যায় না, মাইকটা বোঝা যায় আনমিউট। না। কার কথা বোঝা যাচ্ছে না? আমারটা? জি স্যার, জি স্যার। অনেক কেটে কেটে আসতেছে, আবার আসেও না অনেক সময়। আমার মনে হয় নেটওয়ার্কে এখন একটু বেশ প্রবলেম হচ্ছে। এখন শুনতে পাচ্ছ ঠিক মতো? জি স্যার। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তো গ্রোয়িং পারপেচুইটির কথা কি মনে আছে তোমাদের? জি স্যার। তাহলে আমরা এই যে আমাদের এখানে একটা প্রবলেম যে আমাদের শেয়ারের ডিভিডেন্ডটা অসীম সময়ের জন্য আসতেই থাকবে। তো আমরা কিন্তু এখানে গ্রোয়িং পারপেচুইটিকে অ্যাপ্লাই করতে পারি যদি আমরা ধরে নেই যে ডিভিডেন্ড একটা এভারেজ একটা নির্দিষ্ট রেটে বাড়তে থাকবে। ঠিক আছে, এরকম একটা যদি এস্টিমেশন করতে পারি, তার মানে আমরা বলছি যে প্রতি বছরের ডিভিডেন্ড এস্টিমেট করার চাইতে আমরা বরং এই এস্টিমেশনটা করি যে অন অ্যান এভারেজ আমাদের ডিভিডেন্ড কত পার্সেন্ট রেটে বাড়বে। ঠিক আছে, সেই এস্টিমেশন যদি করি তাহলে কিন্তু এটা একটা গ্রোয়িং পারপেচুইটি হয়ে যায়, তাই নয় কি? অর্থাৎ D1 যদি আমরা জানি, D1 হবে হচ্ছে D1 হবে হলো D1 আর D2 হবে হচ্ছে D1 টাইমস 1 প্লাস G। হ্যাঁ, আবার D3 হবে D1 টাইমস 1 প্লাস G স্কোয়ার। এইভাবে করে চলতে থাকবে, তাহলে এটা একটা গ্রোয়িং পারপেচুইটি হবে। আর যদি এটা একটা গ্রোয়িং পারপেচুইটি হয় তাহলে আমরা কিন্তু এখানে ফর্মুলা এইভাবে ইউজ করতে পারি। হ্যাঁ, ফর্মুলাটা হচ্ছে তোমাদের মনে আছে নিশ্চয়ই, প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোয়িং পারপেচুইটি মনে আছে? প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোয়িং পারপেচুইটি ইজ ইকুয়ালস টু PMT divided by R PMT minus divided by R minus G. PMT ডিভাইডেড বাই R মাইনাস G। তাহলে এখানে পিএমটিটা কি ছিল? এক বছর পরে যে অ্যামাউন্ট সেটা, হ্যাঁ, মানে ইয়ার 1 এর অ্যামাউন্ট, সেটাই আমাদের এখানে আসছে D1। হ্যাঁ, ইয়ার 1 এ যে ডিভিডেন্ড পাওয়া যাবে। আর আর এই যে আর আসছে আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি, হ্যাঁ, এই ডিসকাউন্ট রেটটা। আর জি তো জি, এই যে জি। ঠিক আছে, তাহলে আমরা যদি জানি যে আগামী বছরে ডিভিডেন্ড কত হবে এবং আমরা যদি একটা এস্টিমেশনে আসতে পারি যে মোটামুটি কত পার্সেন্ট রেটে ডিভিডেন্ড এই কোম্পানির বাড়ার সম্ভাবনা, হ্যাঁ, তাহলে আমরা জি পেয়ে গেলাম। আমরা তো D1 আগেই পেলাম, জি পেয়ে গেলাম। আর আমরা যদি ডিসকাউন্ট রেটটা জানি, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি, তাহলে আমরা কিন্তু একটা শেয়ারের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। বুঝতে পেরেছ? স্যার জি যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে এই ফর্মুলা ইউজ করা যাবে না। মানে কনস্ট্যান্ট না থাকলেও তুমি ধরো এমন হলো যে তুমি 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 তোমার পকেট মানি, হ্যাঁ, তোমার হাত খরচ হিসাবে প্রতি মাসে কত টাকা লাগে, দেখা গেছে তোমার জানুয়ারি মাসে লাগছে হলো 100 টাকা, ফেব্রুয়ারি মাসে লাগছে 110 টাকা, মার্চে লাগছে 120 টাকা, তারপরে এপ্রিলে লাগছে 102 টাকা। হ্যাঁ, তাহলে দেখো যদিও একটা মাসে 120 টাকা লাগছে, আরেকটা মাসে লাগছে 102 টাকা, কিন্তু আমরা কিন্তু একটা রাফ এস্টিমেট করতে পারি যে অন অ্যান এভারেজ তোমার 100 টাকার উপরে 10% বেশি লাগছে। এটা রাফ এস্টিমেশন করতে পারি না? জি স্যার। সেটাই আসলে তো গ্রোথ রেট এখানে কখনোই ইকুয়াল হবে না, কিন্তু আমরা তার ইকুইভ্যালেন্ট একটা কনস্ট্যান্ট গ্রোথ রেট যদি হিসাব করতে পারি বা কোনোভাবে এস্টিমেট করতে পারি, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। বুঝা গেল? সব গ্রাফ দরকার নাই, এখন আমরা এক্সাম্পলে চলে যাই। দেখো এখানে একটা এক্সাম্পল আছে। আমাদের গ্রোথ রেট হচ্ছে এখানে কত, দেখো তো, বলো দেখি কত? 4% স্যার। হ্যাঁ, 4% গ্রোথ রেট হচ্ছে আমাদের 4%। এবং D1 দেওয়া নাই, এখানে আবার দেওয়া আছে D0। এটা দেখে ভয় পাবা না, তোমাকে সবসময় D1 ক্যালকুলেট করে নিতে হবে, অর্থাৎ নেক্সট ইয়ার ডিভিডেন্ডটা ক্যালকুলেট করে নিতে হবে। কিভাবে? 2 টাইমস 1 প্লাস জি। হ্যাঁ, 2 টাইমস 1 প্লাস জি। কিভাবে ক্যালকুলেট করবা এটা? D1 হবে সবসময় নেক্সট ইয়ারের ডিভিডেন্ড হবে আগের বছরের ডিভিডেন্ড টাইমস 1 প্লাস জি। জি। হ্যাঁ,
তার মানে আমাদের এখানে হবে 2 টাইমস 1.04। এই ক্যালকুলেশন করলে তুমি এই ভ্যালুটা পাও 2.08। ঠিক আছে, একইভাবে ওইটাকে আবার 1.04 দিয়ে গুণ করলে তুমি পাবা এইটা। হ্যাঁ, এখান থেকে এটা পাবা। আবার এটাকে 1.04 দিয়ে গুণ করলে এটা পাবা। এইভাবে করে তুমি চাইলে, যদি চাও, তাহলে প্রতি বছরের ডিভিডেন্ড কিন্তু হিসাব করতে পারো। যদিও আমাদের এতটা দরকার হবে না, কারণ আমরা গ্রোয়িং পারপেচুইটি ফর্মুলা ইউজ করলে আমরা একবারেই কিন্তু ক্যালকুলেশন করে ফেলতে পারি। শুধুমাত্র এইটা ক্যালকুলেট করলে হবে, D1 ক্যালকুলেট করলে হবে। তার মানে আমাদের এখানে হবে ভ্যালু অফ দ্য শেয়ার হবে 2.08 ডিভাইডেড বাই আমাদের ডিসকাউন্টেড দেওয়া আছে 9%। হ্যাঁ, 9% 0.09 মাইনাস গ্রোথ রেট 0.04। এটা যদি ক্যালকুলেট করো তাহলেই তোমার স্টকের ভ্যালুটা চলে আসবে। দেখো এই কাজটাই এখানে করা হয়েছে। দেখো তো এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো কিনা? কথা বলো। স্যার তাহলে যদি স্যার পরের বছর যদি করতে হয় তাহলে কি স্যার সেটা আবার D2 দিব? না, পরের বছর। হ্যাঁ, এখন কথা হলো যে তুমি এখানে কি করেছো। এখানে ধরো আমাদের এটা হলো ইয়ার 0, এটা হলো ইয়ার 1, এটা হলো ইয়ার 2, এটা হলো ইয়ার 3, এভাবে করে চলছে। তো আমরা এখন যেটা করেছি সেটা হলো P0 ক্যালকুলেট করেছি, বা V0 যেটাই বলো। হ্যাঁ, এটা ক্যালকুলেট করতে গিয়ে আমাদের ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন তুমি যদি P1 ক্যালকুলেট করতে চাও, মানে শেয়ারের ভ্যালু এই বছর ইয়ার 1-এ কত হবে, এটা যদি ক্যালকুলেট করতে চাও, তাহলে অবশ্যই নেক্সট ইয়ার অর্থাৎ D2 দিতে হবে। D2 ডিভাইডেড বাই RS মাইনাস G। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি ইয়ার 3টা ক্যালকুলেট করতে চাও, তার মানে P3 যদি করতে চাও, তাহলে তোমার কি হবে, উপরে হবে D4 পরের বছরের ডিভিডেন্ড ডিভাইডেড বাই RS মাইনাস G। ঠিক আছে, এইভাবেই ক্যালকুলেট করতে হবে। তাহলে এই মডেলটাকে বলা হয় কনস্ট্যান্ট গ্রোথ মডেল। হ্যাঁ, কিসের মডেল? শেয়ার ভ্যালুয়েশনের কনস্ট্যান্ট গ্রোথ মডেল। এই তো আমরা যেটা বলছিলাম সেটা অলরেডি এখানে করা আছে। কি D0 এর মতো বের করে নিতে হবে? D1। হ্যাঁ, এই যে তুমি তো চাইলেই বের করতে পারো, একটু আগে দেখালাম, তাই না? যে কোনো বছরের ডিভিডেন্ড তুমি, যেহেতু কনস্ট্যান্ট গ্রোথ রেট জানা আছে, তুমি যে কোনো বছরের ডিভিডেন্ড এইভাবে করে ক্যালকুলেট করে নিতে পারো। ঠিক আছে স্যার, এই যে এখানের এই অ্যামাউন্ট গুলা কোনগুলা? কোন অ্যামাউন্ট গুলো? স্যার এই যে 1.9083 1.8207 স্যার এই অ্যামাউন্ট গুলো বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে তোমার এই যে 2.08 এর আবার প্রেজেন্ট ভ্যালু করেছে। এটা আমাদের দরকার নাই, না করলেও চলবে। ওরা জাস্ট দেখিয়েছে যে এই ডিভিডেন্ড গুলোর প্রেজেন্ট ভ্যালু কত। ঠিক আছে, কিন্তু ওইটা আমাদের ক্যালকুলেশনে এখন লাগছে না, লাগবে পরে। আমরা একটু পরে আরেকটু জটিল ইয়েতে যাব, তখন দেখবা যে এই ক্যালকুলেশন দরকার হবে। এই জন্য ওরা আগেই দেখিয়েছে তোমাকে মেন্টালি প্রিপেয়ার করার জন্য। ঠিক আছে, এখন পর্যন্ত সবাই বুঝেছো তো? জি স্যার। গুড, ভেরি গুড। আচ্ছা, ডিভিডেন্ড ইল দরকার নাই। আচ্ছা, তারপরও বলি, এটা তোমাদের জানা দরকার। ডিভিডেন্ড ইল মানে হচ্ছে কারেন্টলি মার্কেটে যে প্রাইস, মানে এই ধরো আগামী বছরের ডিভিডেন্ড ডিভাইডেড বাই আজকের বছরের প্রাইস, মানে কোন বছরের ডিভিডেন্ডকে তার আগের বছরের প্রাইস দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলে ডিভিডেন্ড ইল। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তুমি বছরের শুরুতে এখানে দেখো 41 টাকা 60 পয়সা দিয়ে শেয়ার কিনে সেটার থেকে তুমি এক বছরে 2 টাকা 8 পয়সা ডিভিডেন্ড পেয়েছো, তাহলে কত পার্সেন্ট পাইলা? এটাই হলো ডিভিডেন্ড ইল। ঠিক আছে, D1 ডিভাইডেড বাই P0। আর যদি এমন হয় তুমি 41 টাকা 60 পয়সা দিয়ে শেয়ার কিনে এক বছর পরে বিক্রি করছে হচ্ছে 43 টাকা 26 পয়সায়, তাহলে কত পার্সেন্ট তুমি ক্যাপিটাল গেইন? ক্যাপিটাল গেইন মানে কি? কোনো কিছু বেশি দামে বিক্রি করলে যেটা হয় সেটাকে বলে ক্যাপিটাল গেইন। ঠিক আছে, তাহলে তুমি 41 টাকা 60 পয়সা দিয়ে কিনে বিক্রি করছো 43 টাকা, তাহলে হচ্ছে কত? 2 টাকা না 1 টাকা কত পয়সা তোমার ক্যাপিটাল গেইন হয়েছে, তাহলে সেটা কেনা দামের উপরে কত পার্সেন্ট, এটাই হলো তোমার ক্যাপিটাল গেইনস ইল্ড। ঠিক আছে, এটাকে বলা হয় ক্যাপিটাল। তাহলে একটা শেয়ার থেকে দুই ধরনের রিটার্ন আসতে পারে। একটা হতে পারে তুমি ডিভিডেন্ড পেতে পারো, আর হলো কি তুমি শেয়ারটা বেশি দামে বিক্রি করতে পারো। এর বাইরে আর কোনো রিটার্ন আসার কথা না।
এই জন্যই বলা হচ্ছে টোটাল রিটার্ন ইজ ইকুয়ালস টু ডিভিডেন্ড ইল্ড প্লাস ক্যাপিটাল গেইনস ইল্ড। ঠিক আছে, আমাদের এক্সাম্পলে ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 5% আর ক্যাপিটাল গেইনস ইল্ড হচ্ছে 4%, তাহলে দুটো যোগ করে 9%। এটাই। আচ্ছা, এখন আমরা যে একটু আগে যে এক্সাম্পলটা করলাম, হ্যাঁ, এখানে আমরা বলেছি যে আমাদের শেয়ারের গ্রোথ রেট হচ্ছে, ডিভিডেন্ডের গ্রোথ রেট হচ্ছে 4%, তাই না? তাই তো? জি স্যার। আচ্ছা, যদি আমাদের শেয়ারের গ্রোথ ডিভিডেন্ডের গ্রোথ রেট 0% হয়, তাহলে কি এই ক্যালকুলেশন করা সম্ভব কি সম্ভব না? যদি ডিভিডেন্ড কথা বুঝা যাইতেছে না স্যার। যদি ডিভিডেন্ড গ্রোথ রেট 4% না হয়ে 0% হয়, তাহলে কি আমরা এই শেয়ারের ভ্যালুয়েশন করতে পারবো? স্যার করা যাবে তো মনে হয়। মনে হওয়া না হওয়ার তো কিছু নাই, কারণ 4% এর জায়গায় খালি তুমি 0 বসাই দিবা, তাইলেই তো হয়, তাই না? হ্যাঁ, কনস্ট্যান্ট হইলেই তো এই সূত্রটাই হবে। আই মিন এভাবেই আমরা বের করব, সেটা সেটা পরের কথা। 0% হোক বা 4% হোক। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করছি, যদি 0% হয় তাহলে কি এই শেয়ারের ভ্যালুয়েশন করা সম্ভব কিনা? হ্যাঁ অথবা না বলো। একইভাবেই করব। হ্যাঁ, তাহলে এখানে জি এর ভ্যালু হবে 0, তাহলে আলটিমেটলি আমাদের P0 সমান সমান হচ্ছে D1 ডিভাইডেড বাই RS, তাই হচ্ছে না? তাই হচ্ছে কিনা বলো? শুনতে পেরেছো? আমাদের P0 হচ্ছে তখন কি D1 ডিভাইডেড বাই RS, কারণ G তো 0। হ্যাঁ, এই ধরনের স্পেশাল কেসে যেখানে গ্রোথ রেট হচ্ছে 0, তাহলে আমাদের ক্যালকুলেশনটা আরো সিম্পল হয়ে যায়। এটা হচ্ছে D1 ডিভাইডেড বাই। স্যার কথা বুঝা যাইতেছে না স্যার, আসতেছে না স্যার। কথা তো মাঝখান থেকে অল্প থেকে নেই। এখন বোঝা যাচ্ছে? এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো তোমরা? তোমরা কি এখন কথা বুঝতে পারছো? স্যার আপনার কথা স্যার আসতেছে না স্যার, মাঝে মাঝে। হ্যাঁ, এখন আসছে? জি স্যার। আচ্ছা, আজকে মনে হয় ভাগ্যটা একটু খারাপ। হ্যাঁ, নেটওয়ার্কটা প্রবলেম হচ্ছে খুব। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ তো, তাই না? স্যার। আচ্ছা, তাহলে একটা শেয়ারের ডিভিডেন্ড যদি গ্রো না করে, হ্যাঁ একই থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা সেই শেয়ারের ভ্যালুয়েশন এভাবে করতে পারি। এটা তো শিওর নাকি? আর যদি একটা শেয়ারের ডিভিডেন্ড কনস্ট্যান্ট না থাকে, তাহলে ডি এর সাথে এখানে 1 2 3 দেওয়ারও কোনো দরকার নেই, আমরা সিম্পলি বলতে পারি ডি ডিভাইডেড বাই RS, তাই না? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, এমন কোন শেয়ার কি আছে কিনা যেটার ডিভিডেন্ড সবসময় কনস্ট্যান্ট? এমন কোন শেয়ার কি আছে কিনা যেটার ডিভিডেন্ড সবসময় কনস্ট্যান্ট? কি স্যার আছে, নামটা স্যার মনে পড়তেছে না স্যার। কারো মনে পড়ছে কি? এখানে তো তোমরা 25 জন আছো। কারোই মনে পড়ছে না? না স্যার, মনে পড়তেছে না স্যার। সাকিব, তোমার মনে পড়ছে? মোহাম্মদ সামি, তুমি কি আছো?
আশরাফুল ইসলাম প্রায়োরিটি শেয়ার টাইপের কিছু। প্রেফার্ড শেয়ার। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। এবার বলো তো দেখি কোন শেয়ারের এরকম স্যার শুনতে পাচ্ছেন না মনে হয়। হ্যাঁ, হ্যালো, কোন শেয়ারের শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। কোন শেয়ারের ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরকম যে যেটার ডিভিডেন্ড হলো কনস্ট্যান্ট? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না আপনার স্যার কথা স্যার বুঝা যাচ্ছে না স্যার। যাচ্ছে না স্যার। স্যার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা একটু দাঁড়াও, আমি দেখছি। এখন কি তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? গুড। আচ্ছা, তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এমন কি কোনো শেয়ার আছে যার ডিভিডেন্ড কখনো গ্রো করে না? জি স্যার আছে, কিন্তু স্যার নামটা স্যার মনে নাই। স্যার প্রেফার্ড শেয়ার প্রেফার্ড শেয়ার, ঠিক আছে, সেটাকে বলে প্রেফার্ড শেয়ার। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখন? কি বলে ওই যে স্লাইডটা? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে প্রেফার্ড শেয়ারের ভ্যালুয়েশন যদি তোমাদেরকে করতে বলা হয়, পারবা না? যদি তোমাদেরকে বলা হয় যে প্রেফার্ড শেয়ারের ভ্যালুয়েশন করো, পারবা না? তাহলে খুব সিম্পল, সেটা হচ্ছে ডিভিডেন্ড উপরে বসবে আর নিচে বসবে ডিসকাউন্ট রেট, অর্থাৎ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এই যে দেখো, এই যে দেখো, মানে যদি এরকম হয় একটা শেয়ারের ডিভিডেন্ড হয় $2 প্রতি বছর একই, হ্যাঁ, আর তার ডিসকাউন্ট রেট বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন দ্যাট প্রেফার্ড স্টক ইজ 9%, তাহলে আমরা $2 ডিভাইডেড বাই 9% ইকুয়ালস 22.22 এভাবে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এইবার এখন তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। দেখো এই এক্সাম্পলটা খুব কেয়ারফুলি দেখো তোমরা, ঠিক আছে? সেটা হলো আমাদের এখানে আজকের ডিভিডেন্ড হচ্ছে 2, হ্যাঁ, আজকের ডিভিডেন্ড হচ্ছে $2, এটা দেওয়া আছে। আমাদের ডিসকাউন্ট রেট বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন দিস স্টক হচ্ছে 9%, এটাও দেওয়া আছে, ঠিক আছে? এবং আগে যেটা বলা ছিল যে প্রতি বছর 4% রেটে গ্রো করবে, এখন সিচুয়েশনটা অন্যরকম। এখন বলা হচ্ছে যে থার্ড ইয়ার থেকে 4% রেটে বাড়বে ডিভিডেন্ড, ঠিক আছে? থার্ড ইয়ার থেকে 4% রেটে ডিভিডেন্ড বাড়বে, কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এই থার্ড ইয়ারের পর থেকে, সো ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারে ডিভিডেন্ডের গ্রোথটা হবে অনেক বেশি। ফার্স্ট ইয়ারে হবে 30% রেটে ডিভিডেন্ড বাড়বে, সেকেন্ড ইয়ারে 20% রেটে ডিভিডেন্ড বাড়বে, ঠিক আছে? আর থার্ড ইয়ারে ডিভিডেন্ড বাড়বে হচ্ছে 10% রেটে। থার্ড ইয়ারে বাড়বে 10% রেটে। আর তারপর থেকে মানে এই 3 বছর এটা হবে, রেটটা হবে ভিন্ন ভিন্ন বা অন্যরকম, অ্যাবনর্মাল বা সুপার নর্মাল, হ্যাঁ, অনেক বেশি গ্রোথ হবে। অনেক সময় হয় না, নতুন বিজনেসে শুরুর দিকে অনেক গ্রোথ হয়, তারপর একটা স্টেবিলাইজ গ্রোথ হয়। তো থার্ড ইয়ারের পর থেকে, অর্থাৎ স্টার্টিং ফ্রম ইয়ার 4, গ্রোথ রেটটা হবে 4%। ঠিক আছে? এটা হলো আমাদের সিনারিওটা এখন চেঞ্জ হয়ে গেল। তাহলে এই ধরনের সিচুয়েশনে কি তুমি স্টক ভ্যালুয়েশন করতে পারবা? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ অবশ্যই পারবা, আমি তোমাদেরকে হেল্প করছি আরেকটু, যদিও তোমরা পারবা তারপরেও। সেটা দেখো, তাহলে প্রথমেই আমাদের ফার্স্ট স্টেপ, খুব মন দিয়ে শোনো, প্রথম স্টেপটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারকে আমরা ওইরকম কনস্ট্যান্ট গ্রোথের ফর্মুলায় আনতে পারছি না, সুতরাং ওই 3 বছরের ডিভিডেন্ড আমাদের আলাদা আলাদা করে ক্যালকুলেট করে নিতে হবে। ঠিক আছে? আলাদা আলাদা করে ক্যালকুলেট করে নিতে হবে। কিভাবে? সেটা হলো আমাদেরকে D0 কে D0 থেকে D1 ক্যালকুলেট করতে হবে। D1 সমান সমান D0 টাইমস 1 প্লাস G, আমরা যেটা আগেই দেখিয়েছি। 1 প্লাস G দিলে হবে না, এখানে G
G1 অর্থাৎ ফার্স্ট ইয়ারের গ্রোথ রেট, এখানে কিন্তু গ্রোথ রেট অনেক বেশি 30%, হ্যাঁ, সেটা করে আমাদেরকে ফার্স্ট ইয়ারের ডিভিডেন্ডটা ক্যালকুলেট করে নিতে হবে। পারবা না এটা করতে? পারবা এটা করতে? ইয়েস স্যার পারবো। আচ্ছা, এরপরে আবার সেকেন্ড ইয়ারের ডিভিডেন্ড কিভাবে ক্যালকুলেট করব? D2, হ্যাঁ, D2 হবে সমান সমান, আমরা তো এখানে D1 করে ফেলছি, সুতরাং D1 টাইমস 1 প্লাস G2 মানে সেকেন্ড ইয়ারের গ্রোথ রেট, আমরা G2 নাম দিলাম এটাকে। সেটা কত? সেটা হলো আমাদের 20%। ঠিক আছে, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো এই ডিভিডেন্ডটা। তারপর থার্ড ইয়ারেরটাও একইভাবে পেয়ে যাব। ঠিক আছে, থার্ড ইয়ারেরটাও আমরা একইভাবে পেয়ে যাব। স্যার এখানে স্কয়ার হবে না ইয়ার 2 তে? না না, কারণ আমি D2 থেকে আসছি তো, হ্যাঁ, যদি D2 থেকে আসছি, এই জন্য D2 থেকে এটা কবে D1 এর থেকে, সরি D1 এর থেকে আসছি, তার মানে হলো এখান থেকে এখানে 1 বছর, তাহলে স্কয়ার কেন হবে? ও আচ্ছা, ওখান থেকে ওইখান, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা 0 থেকে আসতেও পারবো না, কারণ 0 থেকে 30% এখানে আবার ভিন্ন রেট, সুতরাং স্কয়ার করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইভাবে আমরা প্রথম 3 বছরটা ক্যালকুলেট করে নিলাম। তাহলে এই তিনটার প্রেজেন্ট ভ্যালু আগে আমরা ক্যালকুলেট করি, কারণ আমরা জানি যে আলটিমেটলি এগুলোর প্রেজেন্ট ভ্যালু আমাদের লাগবেই, হ্যাঁ, সেটাই তোমাদেরকে আগে করে দেখানো হয়েছিল, বাট কনস্ট্যান্ট গ্রোথ রেট। তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু আমরা ক্যালকুলেট করলাম, কিভাবে করলাম? 2.6 ডিভাইডেড বাই 1 প্লাস 9%, এইটা প্রেজেন্ট ভ্যালু, আর আমি তোমাদের দেখালাম না, এটা তো তোমরা পারোই। তারপর 3.120 সেকেন্ড ইয়ারের যেটা, সেটার প্রেজেন্ট ভ্যালু করলাম কিভাবে? 3.120 ডিভাইডেড বাই 1 প্লাস 9 টু দ্য পাওয়ার 2, এটা করলাম। থার্ড ইয়ারেরটারও করলাম প্রেজেন্ট ভ্যালু, সেটা হচ্ছে 3.432 ডিভাইডেড বাই 1 প্লাস 9% টু দ্য পাওয়ার 3। তাহলে এই তিনটার ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু আমাদের হয়ে গেল, এই তিনটা ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু আমাদের হয়ে গেল। এটা আমাদের করতেই হবে, কারণ এটাকে কোনো শর্টকাট উপায় নাই, হ্যাঁ, এটাকে এইভাবেই করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা ভাববো অন্য কিছু, কারণ এরপরে আমরা গ্রোয়িং পারপেচুইটিতে নিয়ে আসতে পারবো, এটুকুতে আমরা কোনোভাবে বাগে আনতে পারলাম না, এই জন্য এগুলোকে আলাদা আলাদা করে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করতে হলো। এখন আমরা একটা কাজ করি, এখন আমরা ধরে নিই যে আমরা, মানে কল্পনা করি যে আমরা শেয়ারটা থার্ড ইয়ারে গিয়ে বিক্রি করে দিব। ঠিক আছে, তাহলে এইখানে কত দামে বিক্রি হতে পারে? P3 দামে। ঠিক আছে, তাহলে P3 আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব, এবং সেটা ক্যালকুলেট করা সহজ, কারণ থার্ড ইয়ারের পর থেকে কিন্তু গ্রোয়িং পারপেচুইটি হচ্ছে। ঠিক আছে, এখান থেকে সবসময় গ্রোথ রেট হচ্ছে 4%, এখান থেকে সবসময় গ্রোথ রেট হচ্ছে 4%, সুতরাং এখানে আমাদের গ্রোয়িং পারপেচুইটি হচ্ছে। তাহলে থার্ড ইয়ারের পর থেকে যেহেতু গ্রোয়িং পারপেচুইটি, সুতরাং আমরা এইখানে গ্রোয়িং পারপেচুইটির ফর্মুলা ইউজ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ P3 সমান সমান কি হবে? P3 সমান সমান হবে D4, হ্যাঁ, D4 ডিভাইডেড বাই R মাইনাস G, RS মাইনাস G। ঠিক আছে, তাহলে D4 তো আমরা জানি না, D4 কিভাবে পাবো? D4 পাওয়াটা কঠিন কিছু না, কারণ আমরা D3 যদি জানি, হ্যাঁ, D3 যদি জানি, তাহলে D4 কি হবে? D4 হবে D3 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 4%। হ্যাঁ, এখান থেকে আমরা D4টা ক্যালকুলেট করে নিতে পারবো। এটা কি বুঝতে পেরেছো? স্যার বুঝি নাই স্যার, আরেকবার কি পুরো ক্লাস না কোনটুকু? না 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 স্যার, এইটুকুনি আরেকবার। তোমরা বোঝো না কেন? বলো যে স্যার কোশ্চেন করো, হ্যাঁ, খালি বলো আরেকবার। বলো কোনটা বোঝো নাই? কোনটা? এই যে D4টা বোঝো নাই, তাই তো? জি স্যার। জি স্যার, জি স্যার, D4। এটা বলো যে স্যার D4টা কিভাবে আসলো, এটা একটু বুঝতে পারছি না। তাহলে D4 হচ্ছে, যেহেতু D3 আমরা আগেই ক্যালকুলেট করেছি, ঠিক আছে, D3 আমরা আগেই ক্যালকুলেট করেছি, তাহলে D3 কে যদি আমরা, যেহেতু তারপরের গ্রোথ রেট হচ্ছে 4%, তাহলে D3 টাইমস 1 প্লাস 4%, তাহলে কি আমরা পাবো না D4? বলো, পাবো কি পাবো না? পাবো? স্যার শোনা যায় না। স্যার কথা শোনা যায় না। কথা কেটে গেছে। আচ্ছা, আবার বলছি, আমরা D3 পেয়েছি 3.432, এটুকু শুনতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, তার হলো D4 হইতে গিয়ে আমাদের গ্রোথ রেট হচ্ছে 4%, এটা তো বুঝছো নাকি? হ্যাঁ,
ইয়ার 4 এর গ্রোথ রেট যে 4%, এটা কি বুঝতে পারছো? ইয়ার 4 এর গ্রোথ রেট 4%, এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ইয়ার 4 এর ডিভিডেন্ড কত হবে? থার্ড ইয়ারের ডিভিডেন্ড গুণন 1 + 4%, তাই হবে না? অর্থাৎ D4 will be equal to D3 times, স্যারের কথা না কিছু বুঝতেছি না। হ্যাঁ এখন দেখো, বুঝতেও পারবে, দেখো তার সাথে D3 times 1 আর কথা আটকে আটকে আসতেছে স্যার স্যার। কিছু বুঝি না। 1 + 4%, প্রবলেম করতেছে। স্যার আপনার কথা কোনো কিছু শোনা যাচ্ছে না। 1 + 4%, তাহলে আমরা পাবো D4। হ্যাঁ খুবই প্রবলেম করছে আপনার। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের D4। স্যার বুঝাইতেছে না স্যার কিছুই স্যার বুঝে না স্যার। আবার কানেক্ট করো। আল্লাহ। এবার শুনতে পাচ্ছ তোমরা? স্যার এখন শুনতে পাচ্ছি, বাট প্রিভিয়াসলি আপনি যা বলেছেন এই কথাটাই শুনতে পাবো। আচ্ছা, তুমি আর ডিসকানেক্ট করো না, হ্যাঁ রাখো। ওকে, আচ্ছা, হ্যাঁ তাহলে এবার এর আগের গুলো শুনিনি। আরেকবার স্যার D4 টা আরেকবার তাহলে স্যার শুনি D4 equals এটা তো শিওর যে D3 times 1 plus গ্রোথ রেট, তাই তো হবে, তাই না? এখন কোশ্চেন হচ্ছে যে ওইখানে গ্রোথ রেটটা কত? এটা আমরা আগেই দেখেছি যে ইয়ার 4 এ গ্রোথ রেট হচ্ছে ইয়ার 4 থেকে দেখা যায় না। ইয়ার 4 থেকে হচ্ছে 4%। স্যার স্ক্রিন আসছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্যার আবার স্যার কিছু বুঝাইতেছে না স্যার আপনার কথা। আজকে তাহলে যেহেতু কিছু শুনতেছি না। স্যার অনেক বেশি প্রবলেম হচ্ছে, স্যার আচ্ছা না। স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? স্যার আপনি কোথায় স্যার? হ্যাঁ, কথা বলি নাই তো, এখন শুনতে পাচ্ছ? জি স্যার এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আমি তোমাদের কথা ঠিকই শুনতে পাচ্ছি, কিন্তু আমার কথা শুনতে পাচ্ছ না, আনলাকি আমরা। এনিওয়ে, তাহলে D4 হচ্ছে D3 গুণন 1 প্লাস G। এখন Gটা ওখানে কত? Gটা হচ্ছে 4%, সুতরাং আমাদের এখানে হ্যাঁ জি স্যার। হ্যাঁ, সুতরাং আমাদের D4 হবে কত? D4 সমান সমান D3 গুণন 1 প্লাস 4%, এইটাই করা হয়েছে। ঠিক আছে, এটা করেই আমরা এইটা আমরা পেয়েছি D4টা কত, মানে ডিভিডেন্ড ইন ইয়ার 4। তাহলে P3 সমান সমান কি? D4 ডিভাইডেড বাই R মাইনাস G, এই ক্যালকুলেশন করে আমরা P3 পেলাম, এবং সেটা হচ্ছে 71.39। তাহলে 71.39 এটা হলো আমার ইয়ার 3 এর সেলিং প্রাইস। তাহলে আলটিমেটলি এটাকেও প্রেজেন্ট ভ্যালু করতে হবে। তো এটাকে যদি আমরা প্রেজেন্ট ভ্যালু করি, তাহলে আমরা পাচ্ছি কি, এটাকে প্রেজেন্ট ভ্যালু করলে আমরা এখানে এই 55.123 পাচ্ছি। তাহলে এটাকে কিভাবে প্রেজেন্ট ভ্যালু করছি? 71.39 কোন বছরে? ইয়ার 3 তে। তাহলে এটা ডিভাইডেড বাই 1 প্লাস আমাদের ডিসকাউন্ট রেট কত? 9%। 9% টু দা পাওয়ার 3। ঠিক আছে, তাহলে আমরা এই 55। তাহলে এখন তুমি চিন্তা করো, এই শেয়ারটা যদি তুমি থার্ড ইয়ারে সেল করে দাও, তাহলে ফার্স্ট ইয়ারের যে ডিভিডেন্ড পাচ্ছ সেটার প্রেজেন্ট ভ্যালু হলো 2.385। সেকেন্ড ইয়ারের ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 2.626। থার্ড ইয়ারের ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 2.650। আর থার্ড ইয়ারের সেলিং প্রাইসের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 55.123। আর তো কিছু পাবা না। তাহলে এই সবগুলো প্রেজেন্ট ভ্যালু যদি যোগ করো, তাহলে তুমি পাবা 62.784। এটাই হচ্ছে আজকে এই শেয়ারের ভ্যালু। ঠিক আছে, এইভাবে আমরা একটা শেয়ার যদি তার ভ্যারিয়েবল গ্রোথ রেট থাকে, প্রথম কয়েক বছর ভিন্ন, তারপর থেকে কনস্ট্যান্ট, সেটার প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করতে পারি। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা আজকে এ পর্যন্তই থাকলো। আমি তোমাদেরকে আজকে একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিব, অ্যাপার্ট ফ্রম দ্য ওয়ার্কশপটা তো করবাই, তার বাইরে একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিব, কারণ তোমাদের অ্যাসাইনমেন্টটা অনেকগুলো বাকি পড়ে গেছে, সেটা ওখান থেকে কাউন্ট হবে। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাকলো। তোমাদের মনে হয় আরেকটা ক্লাস আছে, ক্লাসের সময়ও শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সবাই ভালো থাকো, সবাই সেফ থাকো এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ।